এই সেশনে আমরা জানবো ভার্চুয়াল ফাংশন সম্পর্কে এবং ভার্চুয়াল ফাংশন সম্পর্কে জানতে গিয়ে আমরা আসলে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে পলিমরফিজমের আরেকটা জিনিস, যেটা হচ্ছে রান টাইম পলিমরফিজম বলে, যেটাকে অনেক সময় ডাইনামিক পলিমরফিজম অথবা ডাইনামিক বাইন্ডিং যেটাকে বলে, অর্থাৎ রান টাইম পলিমরফিজম সম্পর্কেও আমরা জানবো। আগের সেশনে যেহেতু তোমরা ফাংশন ওভারলোডিং এবং ওভাররাইডিং সম্পর্কে জানো, ফাংশন ওভারলোডিং এবং ওভাররাইডিং সম্পর্কে যদি জানো, বিশেষ করে ওভারলোডিং না, বিশেষ করে ওভাররাইডিং, ফাংশন ওভাররাইডিং সম্পর্কে যদি জানো, তাহলে এই ওভাররাইডিং এর যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা আমরা মোটামুটি ভার্চুয়াল ফাংশনে ইউজ করব এবং আমরা এবং যে ভার্চুয়াল ফাংশন এবং রান টাইম পলিমরফিজমও মোটামুটি একই জিনিসটা ইউজ করব। আমি আরেকটু যদি তোমাদেরকে রিক্যাপ দিই, আগের সেশনে আমি জাস্ট এই কোডটা দেখিয়েছিলাম, এখানে যে ওভাররাইড হচ্ছে সেটা। আগের ক্লাসে আমি ঠিক একই রকম আরেকটা কোড দেখিয়েছিলাম, এটা হচ্ছে ইনহেরিটেন্স ক্লাস, অর্থাৎ দুইটা মেথড যখন আমার সেম মেথড যখন আমার দুইটা ক্লাসে থাকে, বেস এবং ডিরাইভ ক্লাসে, তখন এই একই কনসেপ্টটা আমি দেখিয়েছিলাম এই ওভাররাইডিং এর। এই কনসেপ্টটাই আমরা এখন ইয়াতে ইউজ করব, অর্থাৎ রান টাইম পলিমরফিজম এবং ভার্চুয়াল ফাংশনে ইউজ করব। আমি ইন অ্যাডভান্স একটু বলে নিই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আমাদের প্রোগ্রামেই মুভ করি। প্রোগ্রামে যখন মুভ করব তখন দেখো আমার দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে বেস ক্লাস আর একটা হচ্ছে ডিরাইভ ক্লাস। ডিরাইভ ক্লাস যথারীতি বেস ক্লাসকে ইনহেরিট করছে। আমার এই বেস ক্লাসের মধ্যে দুইটা মেথড আছে, দেখো, একটা হচ্ছে শো মেথড আর একটা হচ্ছে শো ভার্চুয়াল মেথড। ঠিক সেম ভাবে ডিরাইভ ক্লাসের মধ্যেও শো মেথড আছে এবং শো ভার্চুয়াল দুইটা মেথড আছে। তো শো মেথড এবং শো ভার্চুয়াল দুইটা এমনি মেথড, শুধু একটা মেথডের সামনে ভার্চুয়াল কিওয়ার্ড লিখা আছে, আর কোনো পার্থক্য নাই। তো এখন দেখো, এই যে দুইটা মেথড আছে বেস ক্লাসে, একটা হচ্ছে শো মেথড এবং আরেকটা হচ্ছে শো ভার্চুয়াল মেথড। এই দুইটা মেথড এক্স্যাক্টলি সেম ভাবে আমার ডিরাইভ ক্লাসও আছে। দেখো, আমার শো মেথড এবং এই যে শো ভার্চুয়াল যে মেথডটা আছে, এই শো ভার্চুয়াল মেথডটা, অর্থাৎ বেস ক্লাসে যেরকম আছে আমার ডিরাইভ ক্লাসও একই রকমই আছে, অর্থাৎ সেম মেথড এক্স্যাক্টলি। অর্থাৎ সেম বলতে এই জন্য বলতেছি যে এদের শো মেথডের রিটার্ন টাইপ ভয়েড, এখানে শো মেথডের রিটার্ন টাইপেরও ভয়েড, নাম শো, অর্থাৎ একই নাম, প্যারামিটারও একই, এই কারণে এক্স্যাক্টলি সেম। ঠিক একইভাবে শো ভার্চুয়াল যে মেথড আছে এটারও রিটার্ন টাইপ ভয়েড, এখানেও ভয়েড, এখানে তার মেথডের নাম শো ভার্চুয়াল যেভাবে আছে এখানেও শো ভার্চুয়াল, এবং তার প্যারামিটার নেই, এখানেও প্যারামিটার নেই, এখানেও প্যারামিটার নেই। অর্থাৎ দুইটা মেথড এক্স্যাক্টলি সেম বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাসে। সো বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাসে যেহেতু এক্স্যাক্টলি সেম, তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে আসলে ওভাররাইডিং একটা কনসেপ্ট, এটা তোমরা অলরেডি জানো, সেই ধরনের কিছু একটা এখানে ইউজ করতে যাচ্ছে। তো আমরা এখন দেখি আসলে রান করালে কি হয়। এই প্রোগ্রামটা ভার্চুয়ালের এটা আসলে এক প্রকার রান টাইম পলিমরফিজমের উদাহরণ। এর ভিতরে আমরা ভার্চুয়াল ফাংশনই বুঝাবো। তো রান টাইম পলিমরফিজমটা কি? আসলে প্রোগ্রামটা রান টাইমে কল হওয়ার কথাই আসলে রান টাইম পলিমরফিজমের কথা বলা হয়েছে। এটা হচ্ছে ভার্চুয়াল ফাংশন দিয়ে আমরা এই কাজটা করব। তো রান টাইম পলিমরফিজমের যে লজিকটা হচ্ছে সেটা হচ্ছে, আমি বেস যে ক্লাস থাকে এই বেস ক্লাসের একটা পয়েন্টার ডিক্লেয়ার করব, অর্থাৎ পয়েন্টার পি। বেস ক্লাসের যে পয়েন্টার, এই বেস ক্লাসের পয়েন্টার ডিক্লেয়ার করব। এই যে পয়েন্টারের মাধ্যমে আমার ডিরাইভ ক্লাসের অবজেক্টটা রাখবো। আমার যে ডিরাইভ ক্লাস থাকে এই পয়েন্টারের মধ্যে আমরা রাখবো, এর ভিতরে আমরা ডিরাইভ ক্লাসের অবজেক্টটা রাখবো। ডিরাইভ ক্লাস অবজেক্ট, ডিরাইভ ক্লাস ওবিজে লিখি, আমি একটু শর্টকাটে লিখতেছি। বেস ক্লাসের একটা পয়েন্টার ডিক্লেয়ার করব, এই পয়েন্টারের মধ্যে ডিরাইভ ক্লাসের অবজেক্টকে রাখবো। পরবর্তীতে এই পয়েন্টারের মাধ্যমে, এই বেস ক্লাসের পয়েন্টারের মাধ্যমে ডিরাইভ ক্লাসের সেম মেথডগুলোকে আমরা কল করতে পারবো। এটাই হচ্ছে আমার
রান টাইম পলিমরফিজমের লজিক, এই জিনিসটা একটু মনে রাখবা যে বেস ক্লাসের পয়েন্টার ডিক্লেয়ার করব, বেস ক্লাসের পয়েন্টারের মধ্যে ডিরেক্ট ক্লাসের অবজেক্ট রাখবো, দেন ওই পয়েন্টার দিয়ে আমরা এটা কল করব। তো এটাই হচ্ছে আমার ইয়ে। তো দেখো আমরা এখন এই প্রোগ্রামটা দিয়ে বিভিন্ন জিনিস বোঝার চেষ্টা করব। তো আমরা বেস ক্লাস এবং ডিরেক্ট ক্লাসের সাথে অলরেডি ইন্ট্রোডিউসড হয়েছি, যে মেথড আছে দুইটা। এখানে দেখো আমার যেই বেস ক্লাস আছে, এই বেস ক্লাসের একটা পয়েন্টার ডিক্লেয়ার করেছি। দেখো এর পরবর্তীতে যে ডিরেক্ট ক্লাস আছে, এই ডিরেক্ট ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি। অর্থাৎ আমি যেরকম বলেছিলাম, এই যে বেস পয়েন্টার আমি বিপি দিয়ে লিখি, এটা হচ্ছে একটা পয়েন্টার। বেস পয়েন্টারের মধ্যে অবজেক্ট অফ ডিরেক্ট ক্লাস আমি শর্টকাটে লিখলাম, এই কাজটা করব এখন। তো এখানে বেস পয়েন্টার দিয়ে আমরা বেস ক্লাসের পয়েন্টার ডিক্লেয়ার করেছি, ডিরেক্ট ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি। এখন দেখো তৃতীয় লাইনে দেখো এই বেস ক্লাসের যে পয়েন্টার আছে এর মধ্যে কিন্তু আমরা এই ডিরেক্ট ক্লাসের অবজেক্টটা রেখে দিয়েছি। ডিরেক্ট ক্লাসের অবজেক্টটা এই বেস ক্লাসের পয়েন্টারের মাধ্যমে রেখেছি। পয়েন্টার যেহেতু, সেহেতু আমাদের কাছে মেমোরি অ্যাড্রেস চিহ্নে দিতে হবে। তো মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করে আছে, অর্থাৎ ডিরেক্ট ক্লাসের অবজেক্টটাকে আমরা বেস ক্লাসের পয়েন্টারের মধ্যে রেখেছি। পরবর্তীতে ওই পয়েন্টার দিয়ে আমরা ওই যে মেথড গুলো কল করেছি, এই যে শো মেথড ছিল এবং শো ভার্চুয়াল যে মেথড ছিল, এই দুইটা মেথডকে আমরা ওই পয়েন্টারটা দিয়ে কল করেছি। জিনিসটা হচ্ছে এরকম, সে ফর এক্সাম্পল এখানে একটা পয়েন্টার আছে, ধরো এই একটা পয়েন্টার আছে ধরো, এটা হচ্ছে বেস পয়েন্টার। এখানে মেমোরিতে আমার একটা সে ফর এক্সাম্পল এরকম একটা ডিরেক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়ে আছে। এই বেস পয়েন্টারটা দিয়ে ডিরেক্ট ক্লাসের অবজেক্টটাকে চিনাই দিছি। পরবর্তীতে এই বেস পয়েন্টারটা দিয়ে আমরা বিভিন্ন মেথডগুলো অ্যাকচুয়ালি কল করব। আরেকটা জিনিস আমরা এখানে দেখো, যেহেতু ওভাররাইডিং এ ইনহেরিটেন্স রিলেশনশিপ হয়, আরেকটা জিনিস তোমাদেরকে আরেকটু করে স্মরণ করাই দিচ্ছি। ইনহেরিটেন্স কিন্তু ওয়ান ওয়ে রিলেশনশিপ, এটা টু ওয়ে না। যেমন এ যদি একটা ক্লাস, এ কে যদি বি ইনহেরিট করে, এ সব জিনিসপত্র বি অ্যাক্সেস করতে পারবে এক্সেপ্ট প্রাইভেট মেম্বার, বাট ভাইস ভার্সা না, অর্থাৎ এ কিন্তু উল্টাটা পারবে না, ভাইস ভার্সা না। এটা আমি একটু স্মরণ করে দিচ্ছি, এই কনসেপ্টটা এক জায়গায় ইউজ আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি আসলে আউটপুটটা কি হয়। তো আউটপুটটা দেখো, আমি তোমাদেরকে একটু করে আউটপুটটা দেখাই, তারপরে কারণটা ব্যাখ্যা করি। এটা টিউটোরিয়ালস পয়েন্টও এই কথাটা বলা আছে। দেখো আউটপুটটা দেখো তোমরা শুরুতে, কেন ভিন্নতাটা হলো দুইটা মেথডের মধ্যে ভার্চুয়ালের কারণে, সেটা আমি একটু করে বুঝাচ্ছি তোমাদের। তোমরা আউটপুটটা একটু জাস্ট একটু মিলাই দেখো। এই যে আউটপুট দেখা যাচ্ছে, আউটপুটটা যদি দেখা যায়, আউটপুটটা জাস্ট একটু মিলাই দেখো এবং চিন্তা করো কেন এই ধরনের হচ্ছে। আচ্ছা, তোমরা এই স্ক্রিনে আউটপুট দেখতে পাচ্ছ। আসলে আউটপুট বলতে এখানে আমরা জানি যে এই আবার যদি একটু ডায়াগ্রামেটিক্যালি দেখাই, একটা বেস পয়েন্টার আছে, একটা পয়েন্টার দিলাম। এই বেস পয়েন্টারটা আসলে বেস পয়েন্টারটার মধ্যে ডিরেক্ট ক্লাসের যে অবজেক্ট আছে, অর্থাৎ আমি যদি এখানে D1 যেটা আছে, D1 এর জিনিসপত্র আছে, সেখানে সে পয়েন্ট করে আছে। এটাই হচ্ছে কি আমার একটা পিক্টোরিয়াল লজিক আর কি, আমি ভার্চুয়ালি দেখানোর চেষ্টা করেছি। এর ভিতরে দুইটা মেথড লিখা আছে, একটা হচ্ছে জানো যে শো মেথড লিখা আছে, এই শো মেথডটা লিখা আছে ডিরেক্ট ক্লাসে, আর একটা শো ভার্চুয়াল একটা মেথড লিখা আছে। তো এই পয়েন্টারটা দিয়ে যখন আমরা এই শোটা কল করেছি, এই শো মেথডটা কল করেছি, তখন দেখো আমার কল হয়ে গেছে কিন্তু এই যে বেস ক্লাসের যে শো মেথডটা, এই বেস ক্লাসের শো মেথডটা কল হয়েছে এটা দিয়ে। সেটাই এখানে দেখতে পাচ্ছ যে বেস ক্লাসের শো মেথডটা আছে। আর আরেকটা দিয়ে দেখো শো ভার্চুয়াল যেটা আছে, এখানেও শো ভার্চুয়ালটা লিখা আছে। এই বেস এটা দিয়ে কল হয়েছে অ্যাকচুয়ালি ডিরেক্ট ক্লাসের মেথডটা। আমার কিন্তু মেথড কিন্তু একই, দুইটাই কিন্তু ওভাররাইট করা আছে। দেখো এক শো মেথডটাও ঠিক বেস ক্লাসে যেরকম আছে, ডিরেক্ট ক্লাসে একই রকম আছে।
শো ভার্চুয়াল যেটা বেস ক্লাসে যেরকম আছে ডিরাইভ ক্লাসে একই রকম আছে, শুধু পার্থক্যটা হচ্ছে বেস ক্লাসে শো ভার্চুয়ালের আগে ভার্চুয়াল নামে একটা কিওয়ার্ড লেখা আছে, পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। তো এই এক্সাম্পলটা দেখে তোমরা ভার্চুয়ালের যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার পার্থক্য এখন তোমরা বুঝতে পারবা। আমি ইয়ে করবো যাতে খুব মনোযোগ দিয়ে তোমরা এই লজিকটা শুনো, কারণ ভার্চুয়ালের লজিকটা যদি এখানে তোমরা না বুঝো তাহলে রান টাইম পলিমরফিজম বুঝো, এবং সামনে যে পরবর্তীতে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা যেটা বলে ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস এবং এর মধ্যে পার্থক্যগুলো যদি ভার্চুয়াল ফাংশনটা না বুঝো তাহলে বুঝবে না। তাহলে চলে আসো, এটা খুবই সহজ, খুব একটা কঠিন কিছু না। তো দুই ক্ষেত্রে আসলে দুই রকম হয়ে গেছে। সেকেন্ডটার ক্ষেত্রে ডিরাইভ ক্লাসের মেথডটা কল করেছে, প্রথমটার ক্ষেত্রে বেস ক্লাসের মেথডটা করেছে। তো এটার কারণ হচ্ছে আসলে তোমরা এখন বুঝতে পারছো যে আসলে ভার্চুয়াল কিওয়ার্ডটাই এই পার্থক্যটার কারণ। এখন পার্থক্যটার কারণ যেহেতু এখন দেখো তাহলে কেন হলো পার্থক্যটা। এখন ভার্চুয়াল দিয়ে দেখো এই বেস ক্লাসে আমরা যখন একটা জিনিস ভার্চুয়াল লিখবো কোনো মেথডের সামনে, যদিও বিশেষ করে পিওর ভার্চুয়ালের কথা বলতেছি, যদিও এতটুকু পর্যন্ত আমি আসিনি। ভার্চুয়াল লেখার মানে হলো ওই কম্পাইলারকে বলে দেওয়া যে এখানে আমি ভার্চুয়াল লিখেছি মানে কি, তার যারা চিলড্রেন আছে ওই ক্লাসে, যারা চিলড্রেন আছে ওই ক্লাসের মধ্যেও এই মেথডটা ওভাররাইট করা হয়েছে, অর্থাৎ ওই ক্লাসের মধ্যেও এই মেথডটা লেখা হয়েছে। এটা তাকে একটা ইন্ডিকেশন দিয়ে দেওয়া, তাকে জানাই দেওয়া। এখানে ভার্চুয়াল লেখা মানে হচ্ছে এই বেস ক্লাসটাকে যারা ইনহেরিট করবে, তার যতজন চিলড্রেন আছে ওই সকল চিলড্রেনের ভিতরে এই ভার্চুয়াল মেথডটা আবার লেখা হয়েছে, অর্থাৎ সেম ভাবে ওভাররাইট করা হয়েছে। এটা তাকে আগে থেকেই ইন্ডিকেট করে দেওয়া, তাকে জানাই দেওয়া। তো সেই কাজটা দেখো এখানে ভার্চুয়াল কিওয়ার্ড দিয়ে করা হয়েছে। কিন্তু আমাদের যে শো মেথডটা আছে, যেই শো মেথডটা আছে সেই শো মেথডটার সামনে ভার্চুয়াল নাম মানে কি, স্যার ওয়েটিং এ আছে, স্যার ওয়েটিং এ স্যার আমি লিখেছি, আমি ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে আমি দিচ্ছি। আচ্ছা দেখো পরবর্তীতে আমি আচ্ছা যেখানে গিয়েছিলাম, তো এই শো মেথডের সামনে কোনো কিছু লিখে হয় না, মানে তাকে ইন্ডিকেট করে দেওয়া হয় না যে আসলে এই মেথডটা কি, শো মেথডটা কি ডিরাইভ ক্লাসে আছে কি নাই, এই জিনিসটা আসলে এখান থেকে বলা হয় নাই বা তাকে জানাই দেওয়া হয় নাই। তো জানাই দেওয়া হয় নাই, তো এই জন্য সে এটাই আসলে ভার্চুয়াল কিওয়ার্ডটা এখানে পার্থক্যটা করে দিছে। তো যখন আমরা সে ফর এক্সাম্পল এই শো মেথডটা এখানে এই ডিরাইভ ক্লাসে লেখা হয়েছে কি হয় নাই, এটা কিন্তু এই ক্লাস জানে না, অর্থাৎ বেস ক্লাসে যে পয়েন্টার আছে সে কিন্তু জানে না। কিন্তু এই মেথডটার সামনে ভার্চুয়াল থাকায় সে কিন্তু অলরেডি ইনফর্ম হয়ে গেছে যে চাইল্ড ক্লাসে এই মেথডটা আছে এবং এটাকে ওভাররাইট করা হয়ে গেছে। তো এই কারণে এখানে পার্থক্যটা হয়ে গেছে। প্রথমে যে বেস ক্লাসে যে পয়েন্টার আছে এই পয়েন্টার দিয়ে যখন আমি শো কল করেছি, তো সে কিন্তু এটা যেহেতু বেস ক্লাসেরই পয়েন্টার, যদিও ডিরাইভ ক্লাসের অবজেক্ট রাখা আছে, তো এখানে গিয়ে শো মেথডটা অর্থাৎ বেস ক্লাসের যে শো মেথডটা আছে ইনহেরিটেন্স করার মাধ্যমে, তো আমরা জানি যে আসলে একই রকমই আচরণ করে ডিরাইভ ক্লাস, কিন্তু বেস ক্লাসের জিনিসগুলো অ্যাক্সেস করতে পারে। এই কারণে এখানে বেস ক্লাসের যে শো মেথড আছে এই শো মেথডটা ইয়া করেছে। ঠিক এই ভার্চুয়াল কিওয়ার্ডটা থাকার কারণে, দেখো এই ভার্চুয়াল কিওয়ার্ডটা থাকার কারণে সে কিন্তু বেস ক্লাসে ইনফর্ম হয়ে গেছে যে তার চাইল্ড ক্লাসে অলরেডি এই ধরনের একটা মেথড ওভাররাইট করা আছে। তখন সে কি করবে, ওই পয়েন্টারটা যে যার মধ্যে ডিরাইভ ক্লাস অবজেক্টটা রাখা আছে সে কিন্তু ডিরাইভ ক্লাসের এই মেথডটাই কল করবে, অর্থাৎ এই দেখো এই ডিরাইভ ক্লাসের এই ভার্চুয়াল মেথডটাই কল করেছে। এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ভার্চুয়ালের কিওয়ার্ডটার পার্থক্য। আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছো। আমি আরো কিছু জিনিস ইন অ্যাডভান্স বলে যাই, যদিও সি প্লাস প্লাস একটু জগা খিচুড়ি টাইপের জিনিসগুলা
জাভা বা ইয়েতে আরো খুব ভালোভাবে তোমরা এই কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে পারবে, যেগুলো একেবারে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড। আচ্ছা, আমি তাহলে কিছু জিনিস কমেন্ট আউট করে দেওয়ার চেষ্টা করি। এখানে দেখো, এই যে আমরা এখন দেখো এই শো মেথডটা আমরা এই শো মেথডটা দেখো, স্যার ওয়েট করো। আচ্ছা, আমরা ভার্চুয়ালের কারণে কিছু পার্থক্য ক্রিয়েট হয়ে গেছে আউটপুটে, সেটা জানলাম। আমরা ন্যাচারালি রাফলি জেনেছি যে আসলে ভার্চুয়ালের কারণে ইনফর্ম হয়ে গেছে যে তার ডিরেক্ট ক্লাসে এটা লেখা হয়েছে, আর একটা যেহেতু ভার্চুয়াল লিখি নাই, এটার কারণে সে ইনফর্ম হয় না, এই কারণে আমার কলের মধ্যে অর্থাৎ আউটপুটে এই দুটো পার্থক্য হয়ে গেছে। তো এখন আমরা আরেকটু ডেপথে যাচ্ছি। পিওর ভার্চুয়াল ফাংশন নামে একটা কথা আছে। আমি শুরুতে বলেছি যে আসলে এগুলো জাভা বা যেগুলো পিওর অবজেক্ট ওরিয়েন্টেড, এখানে আরো খুব ভালোভাবে বোঝা যায়। এটা যেহেতু পিওর অবজেক্ট ওরিয়েন্টেড না, সি প্লাস প্লাস, এখানে কিছু জগা খিচুড়ি মার্কা জিনিসপত্র আছে। তো আমি আরেকটা কনসেপ্টে চলে যাই, যে এই জিনিসটা কমেন্ট আউট করে দিই। পিওর ভার্চুয়াল ফাংশন নামে একটা জিনিস লিখি, ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু জিরো দিয়ে দিছি। এটা কমেন্ট আউট, তার মানে হচ্ছে এই জিনিসটা এখন আর কম্পাইলার করবে না, কম্পাইলার করবে না। এখন দেখো, এই যে একটা মেথডের ইকুয়ালস টু জিরো দিয়ে দিলাম, এটাকে আমরা বলবো পিওর ভার্চুয়াল ফাংশন। তো পিওর ভার্চুয়াল ফাংশন যখন ইয়ে করবো, এটা যদি রান করাই, আমার আউটপুটটা কিন্তু আগের মতোই দেখাচ্ছে। দেখো, আউটপুটটা আমার আগের মতোই আছে, কোনো এরর টেরর বা কিছু দেয় নাই। তো তাহলে আমরা এখন জানি যে আসলে পিওর ভার্চুয়াল ফাংশন কি। পিওর ভার্চুয়াল ফাংশনটা কি সেটা এখন আমরা জানবো। তো আমরা এটা বলেছি যে এইখানে দেখো, এই মেথডটার কোনো বডি নেই। আমরা যেরকম একটা মেথড লিখি, অর্থাৎ আমরা যদি কোনো একটা মেথড লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে এক্সিকিউশনের জন্য কিছু একটা লিখি, যেটা হচ্ছে আমরা আসলে মেথডের বডি বলি আর কি, কোনো একটা ফাংশনের বডি বা মেথডের বডি। ঠিক একইভাবে এখানে দেখো, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই ফাংশনের বডি লেখা হয়েছে। তো পিওর ভার্চুয়াল ফাংশনের কোনো বডি নেই, অর্থাৎ এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিছু লিখি নাই, সেটা আমি অলরেডি কেটে দিছি, যেটা কিছু করে লেখা ছিল কেটে দিছি। তার মানে পিওর ভার্চুয়াল ফাংশনের কোনো বডি নেই, ইকুয়ালস জিরো, অর্থাৎ শুধুমাত্র একটা স্কেলেটন, স্কেলেটন হিসাবে আছে, যার কোনো বডি বা কিছু নাই। এটা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। এখন এই পিওর ভার্চুয়াল ফাংশনের কিছু বৈশিষ্ট্য আছে। তো এই ফাংশনটার যখন বডি নাই, তাহলে এটা কি হলো? এখন আমি যদি সে ফর এক্সাম্পল বেস ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, সে ফর এক্সাম্পল বেস ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, সে ফর এক্সাম্পল বেস ডট ওবিজে, অর্থাৎ এটা হচ্ছে বেস অবজেক্ট হচ্ছে, ওবিজে হচ্ছে বেস ক্লাসের অবজেক্ট, এরপর হচ্ছে সেমিকোলন। এখন আমি ওবিজে দিয়ে, যেহেতু বেস ক্লাসের একটা জিনিস, আমরা চাইলে তো এই মেথডটা কল করতে পারবো, তাই না, বেস ক্লাসের অবজেক্ট দিয়ে। তো আমি শো ভার্চুয়াল নামে, শো ভার্চুয়াল দিয়ে, শো ভার্চুয়াল এই মেথডটা কল করলাম বেস ক্লাসের অবজেক্ট দিয়ে। তো বেস ক্লাসের অবজেক্ট দিয়ে যখন এই মেথডটা কল করলাম, তো এই মেথডের তো কোনো বডি টডি কিছু নাই, তাহলে জিনিসটা কি হয়ে গেল? একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হয়ে গেল না? তার মানে হচ্ছে আমরা যখন একটা পিওর ভার্চুয়াল ফাংশন লিখবো, আমরা যখন কোনো একটা ক্লাসের ভিতরে, যে কোনো একটা ফাংশনে, একটা ক্লাসের ভিতরে কোনো একটা ফাংশনে আমরা যখন পিওর ভার্চুয়াল ফাংশন লিখবো, ওই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যায়। ওইটা ক্লাসটা কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যায়। এবং যখন একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, তখন ওই ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করা যায় না, অবজেক্ট ডিক্লেয়ার করা যায় না। কেন যায় না? দেখো, একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন যে হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে দেখাইছি যে আমি যদি পারতাম, যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতে পারতাম, তাহলে ওই ক্লাসের অবজেক্টটা দিয়ে যখন এই মেথডটা কল করব ডট দিয়ে, এই মেথডের তো আসলে কোনো বডি নেই, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে না?
সো এটাই ইয়ে হয়ে গেল। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, আমরা পিওর ভার্চুয়াল ফাংশন সম্পর্কে জানলাম। অর্থাৎ যেই ফাংশনের আসলে কোনো বডি থাকে না, ইকুয়ালস 0, এই ফাংশনকে আমরা পিওর ভার্চুয়াল ফাংশন বলবো। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যে বডিটা লিখি সেই বডি এই পিওর ভার্চুয়াল ফাংশনে থাকে না। তো আরো জেনেছি যে আসলে কোনো একটা ক্লাসের মধ্যে এক বা একাধিক যদি এরকম পিওর ভার্চুয়াল ফাংশন থাকে, ওই ক্লাসকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলবো। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না। অর্থাৎ আমরা চাইলেও অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আমাদেরকে এরর দেখাবে। আমার একটা ফাংশনের মধ্যে একটা পিওর ভার্চুয়াল ফাংশন থাকলেই দেন সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। এক বা একাধিক যে কোনো সংখ্যক থাকতে পারে। তো আমার এখন কোশ্চেন হচ্ছে, তাহলে এই ধরনের যেই ফাংশনের বডি নেই, এই ধরনের ফাংশনগুলো আসলে লিখে লাভ কি? মানে আলটিমেটলি ফাংশনের তো বডি নাই, তাহলে এই ফাংশনগুলো ক্রিয়েট করে বা এই ধরনের একটা স্কেলেটন বা একটা নমুনা বানায় রাখার আমাদের লাভ কি, বা কেন করবো আমার কোশ্চেন হচ্ছে সেখানে। তাহলে আসলে তো আমরা এবার বুঝার চেষ্টা করি আসলে আমরা এই পিওর ভার্চুয়াল ফাংশন বা এই ধরনের বা একটা ক্লাসকে আমরা কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাই ফেলবো এই ধরনের মেথডগুলো লিখে। তো আমি আরেকটা উদাহরণে যাওয়ার আগে আমি জাস্ট একটু করে বলি, এই অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো অর্থাৎ এই পিওর ভার্চুয়াল ফাংশন বলো বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এই স্কেলেটন গুলো, এর মানে হচ্ছে এই স্কেলেটন গুলোর তৈরি করে দেওয়ার একটা মানে হচ্ছে কিছু কনভেনশন ফলো করানো। আমি যদি এখন দেখো, আমি এখানে এই জায়গাটাতে একটা পিওর ভার্চুয়াল ফাংশন লিখে রাখছি যার কোনো বডি নেই। তো এখন এই কাজটা করার ফলে আমি এখন আর বেস ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো না। আমি এখন আর এই যে বেস যে ক্লাস আছে এই ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো না, কারণ এটা এক্সট্রা ক্লাস হয়ে গেছে। যেহেতু অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো না, আর আমি যেহেতু এখানে একটা ফাংশনের টেমপ্লেট লিখে দিছি, তো এই ক্লাসটাকে যারাই ইনহেরিট করবে না কেন তাদেরকে অবশ্যই এই ফাংশনের বডি লিখে দিতে হবে। এই ফাংশনটা তাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। এক কথায় হচ্ছে এই বেস ক্লাসটাকে যতজন চাইল্ড ইনহেরিট করবে তাদেরকে অবশ্যই এই ফাংশনের বডি লিখে দিতে হবে তার মতো লজিক দিয়ে তার মতো করে। যদি না লিখে তাহলে এখানে এরর দেখাবে। যদি না লিখে তাহলে এরর দেখাবে, তার মানে এখানে লিখতে বাধ্য। তার মানে হচ্ছে তার যতগুলো চাইল্ড হবে, এই ফাংশনের যতগুলো চাইল্ড হবে তারা সবাই এই ক্লাসে গিয়ে লিখতে বাধ্য। তো আমি তার মানে বোঝা গেল যে এখানে আমরা এই জিনিসটা লিখে এখানে বাধ্য করালাম। অর্থাৎ এই শো ভার্চুয়াল ফাংশনটার বডি লিখতে এখন এ বাধ্য, কারণ হচ্ছে এটা এখানে ভার্চুয়াল হিসেবেই আছে। এখন এর বডি অবশ্যই লিখতেই হবে, চাইল্ড ক্লাসে অবশ্যই তার বডি লিখতেই হবে। তাহলে আমরা এই জিনিসটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে দেখি, আসলে এটার বডি যদি না লিখি তাহলে প্রোগ্রামটা রান করবে কিনা। তো আচ্ছা দেখি, আমরা এটা কমেন্ট আউট করে দিলাম। অর্থাৎ আমরা এখানে একটা পিওর ভার্চুয়াল ফাংশন আছে, এই ক্লাসটাকে এগেইন ইনহেরিটও করা হয়েছে, বাট এই ফাংশনের কোনো বডি তার চাইল্ড ক্লাস লিখে নাই। এখন যেহেতু চাইল্ড ক্লাস লিখে নাই, এখন আমরা দেখব প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তাহলে আমরা প্রোগ্রামটা রান করি। তো আসলে প্রোগ্রামটা রান করলে একটা এরর দেখাচ্ছে। সো এরর আসলে দেখানোরই কথা। তো এখানে দেখো অ্যাবস্ট্রাক্ট নামে একটা কথা লেখা আছে। দেখো এখানে অ্যাবস্ট্রাক্ট টাইপ ডিরাইভ এই টাইপের একটা কথা লেখা আছে। মেইন কথা হচ্ছে
আহ, এখানে দেখো ভার্চুয়াল ভয়েড অর্থাৎ বেস ক্লাসে শো ভার্চুয়াল নামে একটা ভার্চুয়াল আছে, পিওর ভার্চুয়াল ফাংশন আছে, যেটা আসলে আমার এই D1 যে অবজেক্ট D1 হচ্ছে কি আমার ডিরাইভ ক্লাসের অবজেক্ট। এই ডিরাইভ ক্লাসের এখানে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা করা হয় নাই, ওই মেথডটা অর্থাৎ এই মেথডটা ইমপ্লিমেন্ট করা হয় নাই বিধায় আমাকে একটা এরর দেখাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে যখন পিওর ভার্চুয়াল ফাংশন থাকবে তখন তার চাইল্ড ক্লাস এই মেথডটা ইমপ্লিমেন্ট করতে বাধ্য, অর্থাৎ তাকে অবশ্যই মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে তার মতো করে। এখন আমি কমেন্টটা যদি তুলে দিই, তাহলে এখন প্রোগ্রামটা ঠিকভাবে রান করবে। অর্থাৎ আমরা তো দেখেছি যে প্রোগ্রামের আউটপুট তো আমরা জানি আগে যে আউটপুটটা ছিল সেই আউটপুটটাই আছে, তোমরা আউটপুট দেখতে পাচ্ছ, আগের মতো আউটপুট আছে। তার মানে এখন আমরা ডিরাইভ ক্লাসে এটা ইমপ্লিমেন্ট করলাম। তো এখন আবার দেখো, আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা তো দেখলাম, এখন আমরা যদি এই শো মেথডটা এখান থেকে কেটে ফেলে দিই, অর্থাৎ ডিরাইভ ক্লাস থেকে শো মেথডটা ফেলে দিলাম, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট না, এটা ভার্চুয়াল কিছুই না, এটা এমনি যে কোনো একটা মেথড, নরমাল মেথড। এটা জাস্ট আমি এখানে কমেন্ট আউট করে দিলাম, শো মেথডটা নাই। এখন প্রোগ্রামটা ঠিক আছে কিনা? সো এটা যেহেতু নরমাল একটা মেথড, সো এখন প্রোগ্রামটা অবশ্যই ঠিক আছে, প্রোগ্রামটা অবশ্যই ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো ভুল নেই। তো আচ্ছা যাই হোক, তার মানে আমরা অ্যাবস্ট্রাক্টের একটা কাজ বুঝালাম আর কি। তো এখন দেখো আরেকটা জিনিস দেখো, এখানে একটু করে বলে রাখি, এটা তোমরা এভাবে প্র্যাকটিস করবা, জানাবা। সে ফর এক্সাম্পল আমি যে কোনো আরেকটা এখানে মেথড লিখলাম, সে ফর এক্সাম্পল ভয়েড ফাংশন ইউএনসি দিলাম, জাস্ট দামি একটা জিনিস ফেলে রাখলাম। তো আমার কথা হচ্ছে, আমার কোশ্চেনটা হচ্ছে, এটার অ্যান্সার তোমরা দিবা। এই যে ফাংশন নামে একটা মেথড আছে, ফাংশন নামে একটা মেথড আছে যেটা হচ্ছে শুধুমাত্র ডিরাইভ ক্লাসের মেথড, এই ধরনের কোনো মেথড বেস ক্লাসে নাই। এখন আমরা চাইলে কি যে এই বেস ক্লাসের যে পয়েন্টারটা আছে, এই বেস ক্লাসের পয়েন্টারটা দিয়ে কি আমরা এই মেথডটা এখন অ্যাক্সেস করতে পারবো কিনা? আমার কথা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে এই মেথডটা আমরা এখন অ্যাক্সেস করতে পারবো কিনা, এটার অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করবা। তারপরে আমি জাস্ট রান করে একটু করে দেখাই। সো এখানে দেখতেছো যে আসলে একটা এরর আসছে, এররটা পরে দেখার চেষ্টা করো। সো এখন দেখো, বেস ক্লাস হ্যাজ নো মেম্বার নেম FUNC, অর্থাৎ ফাংশন নামে বেস ক্লাসে কোনো মেম্বার ফাংশন নাই। এররটা হচ্ছে এই জায়গায়। তো আমি যেটা বলেছি যে তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি যে দেখো বেস ক্লাসে ফাংশন নামে কোনো মেম্বার নাই, এখন এটা দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো কিনা। পয়েন্টারটা তো আসলে বেস পয়েন্টার। আমি যদি আর একটু রুট থেকে আসি, অর্থাৎ আমি একটু ফ্লো থেকে বের হয়ে গেছি, সেটা হচ্ছে আমরা তো এই জায়গাটাতে এই কাজটাই করেছি, তাই না? এই কাজটা করেছি বলতে আমার পয়েন্টার হচ্ছে এটা বেস ক্লাসের পয়েন্টার, এটা পয়েন্ট করে আছে ডিরাইভ ক্লাসের একটা অবজেক্টে, এটা হচ্ছে ডিরাইভ D1। D1 হচ্ছে আমার ডিরাইভ ক্লাসের অবজেক্ট। তো ডিরাইভ ক্লাসের অবজেক্টের মধ্যে সে ফর এক্সাম্পল শো নামে একটা মেথড আছে, তারপরে শো ভার্চুয়াল নামে আরেকটা মেথড আছে, ঠিক এখন আরেকটা মেথড আছে ফাংশন নামে। তো আমার কোশ্চেন হচ্ছে শো ভার্চুয়ালটাকে আমার সেই করলো, অ্যালাউ করলো, এই শো যেটা লিখেছি এটা লেখার পরও আমাকে কোনো এরর দেখায় নাই, কিন্তু আমি যখন একটা নতুন ফাংশন নিয়ে আসছি FUNC নামে, তখন কেন আমাকে এরর দেখাচ্ছে? আমি কোশ্চেনটা আবার করি, সেটা হচ্ছে আমি যখন এখানে দেখো শো, এই শো মেথডটা এখানে কল করেছি, তাই না? এই বেস পয়েন্টারটা দিয়ে, তখন এরর দেখায়নি। এটা হচ্ছে নর্মাল মেথড, অর্থাৎ ভার্চুয়াল না, ভার্চুয়াল একটা মেথড, এটাও কল করেছি, কিন্তু যখনই ফাংশন কল করতে আসলাম আমাকে এররটা কেন দেখালো, এখানে কেন এররটা দেখালো? তো এররটা দেখেই তোমরা একটা জিনিস মানে বুঝতে পারতেছো যে আসলে বলতে চাচ্ছে যে আসলে এই ফাংশন মেথডটা আমার
ইয়াতে নাই, এখানে এই বেস ক্লাসে নাই। তো আমি একটু করে হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা জিনিস বলেছিলাম যে ইনহেরিটেন্স আসলে ওয়ান ওয়ে একটা রিলেশনশিপ। সে ফর এক্সাম্পল আমার ফাদারের থেকে তার চিলড্রেন যদি ইনহেরিট করে, চিলড্রেন যদি ইনহেরিট করে, তাহলে ফাদারের প্রাইভেট জিনিসপত্র ছাড়া বাকি সব কিছুই চিলড্রেন অ্যাক্সেস করতে পারবে, এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে। কিন্তু উল্টাটা না, ফাদার চাইলে চিলড্রেনের কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। ঠিক এই ধরনের একটা রিলেশনশিপ তোমরা দেখো কিনা দেখো। যেমন এই যে ফাংশন, এটা কিন্তু তার চিলড্রেনেরই একটা পার্সোনাল জিনিস। এই ফাংশন এই মেথডটা এটা চিলড্রেনের জিনিস, এটা ফাদারের না। তো আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি ফাদারের একটা পয়েন্টার দিয়ে। তো ফাদারের পয়েন্টার দিয়ে যখন অ্যাক্সেস করতে চাচ্ছি, এই সন্তানের জিনিসপত্রগুলো তো আসলে ফাদারের পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করা যাবে না। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে এই যে এই শো কিংবা শো ভার্চুয়াল এগুলো কেন অ্যাক্সেস করতে পারছে? শো কিংবা শো ভার্চুয়াল এগুলো অ্যাক্সেস করতে পারছে এই জন্য যে এই জিনিসগুলা ওভাররাইট করা আছে। এই জিনিসগুলো ওভাররাইট থাকার কারণে অ্যাক্সেস করতে পারতেছে। বাট চিলড্রেনের কোনো কিছু যদি ওভাররাইট করা না থাকে, সেই জিনিসটা ফাদার তার পয়েন্টার দিয়েও অ্যাক্সেস করতে পারবে না। এটাই হচ্ছে গিয়ে এটার অ্যান্সার। তোমরা আরো ইয়ে করে দেখো, আমি এখানে এররটা এখন ইয়ে করে দিচ্ছি। আসলে একটা পড়াইতে গিয়ে আরেকটা জায়গায় চলে গেছি, একটু ফ্লো থেকে অন্যদিকে চলে গেছি। আচ্ছা যাই হোক, আমি এটাও কমেন্ট আউট করে দিই। আরেকটা জিনিস আমি বলেছিলাম যে আসলে যখন একটা পিওর ভার্চুয়াল ফাংশন থাকে, তখন ওই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যায় এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। তার মানে এখানে বেস যে ক্লাসটা আছে, এই বেস ক্লাসের আমরা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো না। তাহলে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করার চেষ্টা করি, বেসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করার চেষ্টা করি। আসলে অবজেক্ট ডিক্লেয়ার করে এই যে শো ভার্চুয়াল নামে একটা মেথড আছে, যেটা এখানে শো ভার্চুয়াল, যে মেথডের কোনো বডি নেই। আসলে এটা পিওর ভার্চুয়াল, যে মেথডের কোনো বডি নাই। এখন এই অবজেক্টটা দিয়ে এই মেথডটা আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি, যে দেখি আমাদেরকে অ্যালাউ করে কিনা। তো আমি প্রোগ্রামটা রান করলাম, রান করার পরে দেখো এরর দেখা দিছে। সো আমরা দেখি আসলে কি এরর দিছে। তো এখানে অনেক ধরনের আছে, যে অ্যাবস্ট্রাক্ট করা আছে এখানে। মেন কথা হচ্ছে আসলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট আছে, ক্যান নট ডিক্লেয়ার ভেরিয়েবল অবজেক্ট টু বি অ্যাবস্ট্রাক্ট টাইপ বেস। তো বেস যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট টাইপ ক্লাস হয়ে গেছে, এই জন্য আমরা জানি যে অবজেক্ট হচ্ছে গিয়ে ক্লাস টাইপের ভেরিয়েবল। তার মানে আমরা এটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো না। তার মানে আমরা জানলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করা যায় না। তো এখন এটা কমেন্ট আউট করে দিলে আমার প্রোগ্রামটা ঠিকই আছে, এটা আগের মতোই আছে। তো তোমরা আউটপুট দেখতে পাচ্ছ। তো এখন দেখো, আমি এটা কেটে দিই যেহেতু তোমরা এটার আউটপুট জানো। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই যে অদ্ভুত টাইপের জিনিসপত্রগুলো, অর্থাৎ একটা মেথডের বডি নেই, তো এই টাইপের জিনিসপত্রগুলো আমি বানায় লাভ কি? আসলে কেন করব? তো কেন করব সেটার অ্যান্সার দিতে গিয়েও বলেছি যে আমরা বাই কনভেনশন কিছু জিনিস মানতে বাধ্য করাবো। তো এখন দেখো, আমি এটা বোঝানোর জন্য আমি একটু মাইক্রোসফটের পেইন্টে চলে আসলাম। সো আশা করি দেখা যাচ্ছে পেইন্ট দেখা যাচ্ছে মাইক্রোসফটের পেইন্ট। কেউ একজন রেসপন্স করো। জি আমি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা তাহলে এই দিক দিয়ে বুঝাই। তো আমার দেখো, সে ফর এক্সাম্পল আমি রাফলি লিখেছি অ্যাকাউন্ট নামে একটা ক্লাস আছে। ধরো শুরুতে একটু করে বলি, আমরা অ্যাকাউন্ট বলতে আমরা তো বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাই না? তো ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে কারো, অবশ্যই এই অ্যাকাউন্টের একটা ব্যালেন্স আছে। কারো অ্যাকাউন্টের ব্যালেন্স এত মানে হচ্ছে এত টাকা জমা আছে। তো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা মানে কি, আমরা এতে টাকা ডিপোজিট করতে পারি, অর্থাৎ টাকা জমা দিতে পারি, টাকা উইথড্র করতে পারি। আমরা চাইলে টাকা জমাও দিতে পারি, অথবা চাইলে টাকা উত্তোলনও করতে পারি। তো একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি হয়, কারো যদি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এই তিনটা বেসিক জিনিস সবারই থাকে, ব্যালেন্স, ডিপোজিট, ইয়ে। তো এর মধ্যে দেখো, ব্যালেন্স যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, যে ডিপোজিট এবং উইথড্র অবশ্যই থাকতে হবে। অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আমাকে টাকা আমি জমাও দিতে পারবো,
চাইলে টাকা আমি তুলতেও পারবো, এই দুটো জিনিস থাকতে হবে। তো এটা হচ্ছে একদম বেসিক একটা অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট। এখন ধরো ব্যাংকে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লোন অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট। তো আমরা জানি যে সেভিংস অ্যাকাউন্ট মানে হচ্ছে আসলে কারো স্যালারি অ্যাকাউন্ট হতে পারে, মাস শেষে তার স্যালারি গুলো এই সেভিংস অ্যাকাউন্টে জমা হয়। লোন অ্যাকাউন্ট মানে হচ্ছে আসলে কেউ যদি কোনো একটা লোন নেয় তাহলে সেই মাসে মাসে কি করে, সে একটা লোন নিলে তার লোনের অ্যামাউন্টটা ওইখানে ব্যালেন্স হিসেবে যোগ করে দেওয়া হয়, সেই টাকাটা তুলে নিলে মাসে মাসে সেই এই লোনের এগেনস্টে সে কিছু টাকা জমা দিতে পারে, কিছু টাকা জমা দিতে পারে। তো আমরা একটা জিনিস দেখলাম, সো সেভিংস অ্যাকাউন্ট হোক কিংবা লোন অ্যাকাউন্ট হোক, যেই অ্যাকাউন্টই হোক না কেন, ওই অ্যাকাউন্টের মধ্যে আসলে টাকা জমা দেওয়া এবং টাকা উইথড্র করার ব্যবস্থা থাকতে হবে। তো ব্যবস্থা যখন থাকতে হবে, আমরা কি করলাম, এই অ্যাকাউন্ট ক্লাসটাকে, সে ফর এক্সাম্পল এই অ্যাকাউন্ট যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে বাকি দুইটা ক্লাস ইনহেরিট করলো। এখানে বাকি দুইটা ক্লাস কি করলো, ইনহেরিট করলো, যেহেতু তার এই জিনিসগুলো দরকার। তো এখন যখন ইনহেরিট করলো, আমি যদি এমনিতেই লিখে রাখি, তাহলে এই সেভিংস অ্যাকাউন্ট চিন্তা করলো যে ঠিক আছে, আমার ডিপোজিটও দরকার নাই, উইথড্র দরকার নাই। এখন তারা স্বাধীন যে আমি চাইলে এই দুটা মেথড এখানে এই সেভিংস অ্যাকাউন্টে চাইলে লিখতেও পারি, আবার চাইলে নাও লিখতে পারি। লোন অ্যাকাউন্টও স্বাধীন যে আমি চাইলে লিখতেও পারি, না চাইলে নাও লিখতে পারি, আমি আমার মতো করে ইমপ্লিমেন্ট নাও করতে পারি। ঠিক আছে? তো অর্থাৎ আমার এই এখানে অ্যাকাউন্টে যেটা ইমপ্লিমেন্ট করা আছে, এখন কথা হচ্ছে আমি যখন এখানে এই দুইটা মেথডকে ভার্চুয়াল ফাংশন ইকুয়ালস টু 0 দিয়ে দিব, এখানে একটা রিটার্ন টাইপ হবে আর কি, 0 দিয়ে দিব, ঠিক এটাও 0 দিয়ে দিব। তখন এই যে সেভিংস অ্যাকাউন্টও কি করতে হবে, এই ডিপোজিট মেথডটা লিখতে হবে, সেভিংস অ্যাকাউন্টও ডিপোজিট মেথডটা লিখতে হবে। আবার ডিপোজিট এবং উইথড্র দুইটা মেথড আমার সেভিংস অ্যাকাউন্টে লিখতে হবে। আবার লোন অ্যাকাউন্টও এটা লিখতে এখন বাধ্য। তার মানে আমার বাই ডিফল্ট এই দুজনকে আমরা এই কনভেনশনটা ফলো করাইতে পারছি, কারণ এই জিনিসটা যদি না লিখে তাহলে আমার প্রোগ্রামটা এরর দেখাবে। এখন কথা হচ্ছে এই দুটো জিনিস যখন লিখবো, অর্থাৎ সে ফর এক্সাম্পল উইথড্র করার ক্ষেত্রে এরা কিন্তু স্বাধীন, এখন এরা চাইলে তার মতো করে ভিতরে লজিকটা দিতে পারবে। সে ফর এক্সাম্পল সেভিংস অ্যাকাউন্ট উইথড্র যখন থাকবে, উইথড্র যে মেথডটা লিখবে, এখানে একটা লজিক হইতে পারে যে অ্যাকাউন্ট ব্যালেন্স, অর্থাৎ ব্যালেন্স যদি লেস দেন 500 হয় তাহলে সে টাকাটা উইথড্র করতে পারবে না, অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না। ঠিক একইভাবে কারো লোন অ্যামাউন্ট যদি সে ফর এক্সাম্পল 10,000 এর বেশি হয়ে যায়, তার ব্যালেন্স যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে এও কি করতে পারবে না, নতুন করে লোন নিতে পারবে না। দেখো আমরা চাইলে এখন এই উইথড্র মেথড যেটা আছে, এই উইথড্র মেথডটা এখানে সে তার মতো করে ইমপ্লিমেন্ট করলো। ব্যালেন্স যদি লেস দেন 500 হয় তাহলে, অর্থাৎ এগুলো তার এর বডিতে আর কি, আমি শর্টকাট লিখতেছি, তাহলে তাকে টাকা উইথড্র করতে দিবে না। আর লোন অ্যাকাউন্টের ক্ষেত্রে তার ব্যালেন্স যদি, অর্থাৎ সে যদি অলরেডি 10,000 টাকা লোনে থাকে তাহলে তাকে এখানে উইথড্র করতে দিবে না। তো দেখো আমরা কিন্তু এই তার যে দুইজন চাইল্ড ক্লাস, আমরা যদি এই দুটাকে পিওর ভার্চুয়াল ফাংশন করে দিই, তার চাইল্ড ক্লাস কিন্তু এই ফাংশনটা করতে বাধ্য থাকবে, এবং সে চাইলে মেথডটা সে তার নিজের মতো করে সে ইমপ্লিমেন্ট করতে পারবে। এটা হচ্ছে আমরা তাকে একটা কনভেনশন ফলো করাই দেওয়ার মতো। সে ফর এক্সাম্পল আমরা যেরকম বাসার সিঁড়ি, বা যদি উদাহরণটা এক্স্যাক্টলি ওইভাবে যাচ্ছে না, আমরা যখন একটা বিল্ডিং এর সিঁড়ি করি, তো আমরা তো চাইলে সিঁড়িগুলো যে ধাপগুলো থাকে, সো আমরা চাইলে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির ধাপ 3 ফুট করে দিলাম।
বা ইচ্ছা মতো যে ইঞ্জিনিয়ার চাইলো তার মতো করে ডিজাইন করে দিল, আরেকজন সিঁড়ির ধাপ করে দিল 5 ফিট, আরেকজন করে দিল 10 ফিট, তাহলে এটা সিঁড়ি না হয়ে আলটিমেটলি ওয়ালে হয়ে যাচ্ছে। তো এখানে তার মানে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা নিয়ম আছে, সিঁড়ি বানাইতে হলে আমাকে ধাপগুলোর মধ্যে হাইট এমন রাখতে হবে, কিংবা আমাদের যে ইলেকট্রিক সুইচ আছে বা চার্জার যেখানে আছে, যে চার্জারের পিনগুলো, এগুলো একটা ডিস্টেন্স আছে। তো এই ধরনের কনভেনশন না ফলো করলে বাই ডিফল্ট তাহলে কি হতো, একটা কেওস লেগে যেত। তো এই ধরনের কেওস যেহেতু না লাগে, আমরা কি করলাম, ভার্চুয়াল দিয়ে আমরা একটা কনভেনশন তার চাইল্ড ক্লাসগুলোকে ফলো করাইলাম। কিন্তু চাইল্ড ক্লাসগুলোর একটু স্বাধীনতা আছে সে তার মতো করে ইমপ্লিমেন্ট করা, বাট সে এই স্কেলেটনটা বা এই নিয়মটা কিন্তু ফলো করতেই হবে। এসব কারণে আমরা এখানে ভার্চুয়াল জিনিসপত্রগুলো ইউজ করি। কিছুটা আমার মনে হয় আমি বুঝাইতে পারছি আসলে এই ধরনের আম, জিনিসগুলো করে লাভ কি। আমি যখন আরো ইন্টারফেস পড়াবো বা আরেকটু টুকটাক অ্যাবস্ট্রাক্ট নিয়ে কাটাকাটি করবো, তখন আরো জিনিসগুলো ক্লিয়ার হবে, কেন আমরা পিওর ভার্চুয়াল ফাংশন লিখবো, লিখবো। সো আমার ভার্চুয়াল ফাংশন নিয়ে মোটামুটি কথা শেষ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে কথা বলা হয়েছে, এবং কি করলে কি করা যাবে না, কেন অবজেক্ট ডিক্লেয়ার করা যাবে না সেটা করা হয়েছে। এখন আমার আরেকটা টপিক এখানে আছে, সেটা হচ্ছে আসলে রান টাইম পলিমরফিজম। তো রান টাইম পলিমরফিজম এই এক্সাম্পলটা দিয়ে আসলে আমি অনেক জিনিস বুঝে ফেলছি। সো আমি একই ধরনের এক্সাম্পল, প্রায় কাছাকাছি একই টপিকই আমি জাস্ট আরেকটা এক্সাম্পলে মুভ করতেছি, কারণ ওই এক্সাম্পলটা দিয়ে এত কিছু বুঝতে গেলে কোনো কিছু হয়তো মাথায় থাকবে না। সো রান টাইম পলিমরফিজমটা আমি এটা দিয়ে বুঝাই একই জিনিস। তোমরা একটু দিয়ে করলে, এটা হচ্ছে এই প্রোগ্রামটা টিউটোরিয়ালস পয়েন্টেরই প্রোগ্রাম, ওখান থেকে তোমরা ডেসক্রিপশনটা পড়ে নিতে পারো। তো শেপ নামে একটা ক্লাস আছে, এটা তোমরা অলরেডি আমার মনে হয় দেখেছো। ইনহেরিটেন্সের যে উদাহরণ ছিল, আমি আমার আগের লেকচারগুলোতে ইনহেরিটেন্সের যে একটা উদাহরণ দিয়েছিলাম, এটা তো এই প্রোগ্রামটা ছিল। আমরা জাস্ট একটু মডিফাই করে আমরা নতুন একটা টপিক বুঝবো এটা দিয়ে। তো এখানে দেখো, শেপ নামে আমার একটা ক্লাস আছে, যার হাইট আছে, ওয়েট আছে। শেপ নামে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে রাখছি এই হাইট এবং ওয়েটের ভ্যালুটা সেট করার জন্য কনস্ট্রাক্টর দিয়ে। তো এর দুটো প্যারামিটার আছে। স্যার কিচ্ছু শোনা যাচ্ছে না। আচ্ছা, এই ক্লাসের ভিতরে আরেকটা পিওর ভার্চুয়াল ফাংশন গেট এরিয়া লিখেছি। তো এই একটা পিওর ভার্চুয়াল ফাংশন যখন লিখলাম, এটার মানে হচ্ছে এই ক্লাসটাকে, অর্থাৎ সেই ক্লাসটাকে যারা ইনহেরিট করবে, অর্থাৎ তার যতজন চিলড্রেন থাকবে, তারা এই মেথডটাকে অবশ্যই তার মতো করে ইমপ্লিমেন্ট করতেই হবে। এই মেথডটা ইমপ্লিমেন্ট করতে তার চাইল্ড ক্লাসগুলো বাধ্য। অর্থাৎ যখন বাধ্য, তার মানে হচ্ছে এখানে দেখো রেক্ট্যাঙ্গেল নামে একটা ক্লাস আছে, যে এই শেপ ক্লাসটাকে ইনহেরিট করছে। ঠিক একইভাবে ট্রায়াঙ্গেল নামের একটা ক্লাস আছে যে শেপ ক্লাসটাকে ইনহেরিট করছে। তার মানে এই দুজন চাইল্ড তার এই গেট এরিয়া যেহেতু পিওর ভার্চুয়াল ফাংশন, এই এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য। যদি তারা কেউ একজনও যদি এটা ইমপ্লিমেন্ট না করে, তাহলে প্রোগ্রাম এরর দেখাবে। সো গেট এরিয়া ফাংশনটা এখানে রেক্ট্যাঙ্গেল এখানে ইমপ্লিমেন্ট করছে, ঠিক ট্রায়াঙ্গেল এখানে ইমপ্লিমেন্ট করছে। এরিয়া বলতে আসলে তোমরা জানো যে রেক্ট্যাঙ্গেলের এরিয়া দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তো এই জিনিসটা আসলে গেট এরিয়ার মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে। দৈর্ঘ্য গুণ প্রস্থ এইটা হচ্ছে এই গেট এরিয়া, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের এরিয়া। আর ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে
ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা। এটা জাস্ট ক্যালকুলেট করে রিটার্ন করে দিছি। রিটার্ন করার আগে আমাদের বোঝার সুবিধার্থে প্রোগ্রামটা আমরা জাস্ট এর আগে একটা জিনিস ডিসপ্লে করে দিছি, যেটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেলের এরিয়া। আর এখানে ট্রায়াঙ্গেলের এটার ভিতর ডিসপ্লে করে দিছি যে ট্রায়াঙ্গেলের এরিয়া। তো আর এখানে রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেল দুটা ক্লাসে অ্যাকচুয়ালি দুটা ইয়ে আছে, কনস্ট্রাক্টর আছে। দেখো কনস্ট্রাক্টর গুলো দিয়ে আসলে আমরা ভ্যালুগুলো সেট করে দিছি, যদি কোনো ভ্যালু না যায় ইয়া জিরো থাকবে। আমরা ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা জিনিস জানি যে যখন অর্থাৎ কনস্ট্রাক্টর লিখা থাকে বেস ক্লাসের কনস্ট্রাক্টর গুলো আগে কল হয়। ইনহেরিটেন্সের ক্ষেত্রে বেস ক্লাসে যদি কনস্ট্রাক্টর লিখে থাকে সেটা আগে কল হয়। এখানে দেখো এর কনস্ট্রাক্টরের বডিটা ফাঁকা ফাঁকা, এই জন্য যে দুইটা মান আসবে, এই মানগুলো কি করছি আমরা এই বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করার জন্য পাঠাই দিছি। সো এইখানে বেস ক্লাসের এই কনস্ট্রাক্টর যখন কল হবে, এখানে মান দুটো ইনিশিয়ালাইজ করে ফেলবে, হাইট এবং ওয়েটতে। এই ইনিশিয়ালাইজ হয়ে গেলে আমার আসলে আর কিছু ইনিশিয়ালাইজ করার মতো নাই, এই জন্য আসলে এর বডিতে কিছু লিখে রাখা হয় নাই। এখানেও একই কাজ করছি। দেখো আমরা ওই যে দুইটা ভ্যালু আসবে এগুলো বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করতে পাস করে দিছি। তো এখন দেখো তাহলে আমাদের মোটামুটি এই প্রোগ্রামটা বোঝা শেষ, যেহেতু আমি আগের প্রোগ্রামটা একই রকমই ছিল ভার্চুয়াল ফাংশন দিয়ে। তো এখন আমার এই প্রোগ্রাম বোঝানোর টপিক হচ্ছে যে অ্যাকচুয়ালি রান টাইম পলিমরফিজম বোঝানো। এটাও তোমরা জানো, বা ডাইনামিক বাইন্ডিং কিভাবে এটার জন্য জানো। এটা বলেছি যে আসলে বেস ক্লাসের পয়েন্টার দিয়ে, বেস ক্লাসের ডিটি মিনস বেস ক্লাস পয়েন্টার, বেস ক্লাসের পয়েন্টার দিয়ে ডিরেক্ট ক্লাসের একটা অবজেক্ট, এখানে ডিরেক্ট ক্লাসের অবজেক্ট সে ফর এক্সাম্পল রেক্ট্যাঙ্গেল একটা ডিরেক্ট ক্লাসের অবজেক্ট, এটাকে পয়েন্ট করে রাখা। তো এইভাবে বেস ক্লাসের পয়েন্টার দিয়ে বা রেফারেন্স দিয়ে ডিরেক্ট ক্লাসের অবজেক্টকে পয়েন্ট করে ওই ডিরেক্ট ক্লাসের মেথড যেগুলো আছে, বিশেষ করে ভার্চুয়াল মেথডগুলোকে কল করার নামই হচ্ছে রান টাইম পলিমরফিজম। রান টাইম পলিমরফিজম এই জন্য যে অ্যাকচুয়ালি আমরা জানি যে যখন কোনো একটা কিছুকে ভার্চুয়াল লিখে দেওয়া হয়, কোনো একটা জিনিসকে যখন ভার্চুয়াল লিখে দেওয়া হয়, পিওর ভার্চুয়াল ফাংশন যখন লিখে দেওয়া হয়, তখন এটা সে বুঝে যে রান টাইমে গিয়ে বুঝে জিনিসটা, কম্পাইল টাইমে না। রান টাইমে গিয়ে সে বুঝে যে তার চাইল্ড ক্লাসগুলোতে এই জিনিসটার এই মেথডটার ইমপ্লিমেন্টেশন আছে, তার চাইল্ড ক্লাসে গিয়ে এই মেথডটার ইমপ্লিমেন্টেশন আছে। রান টাইমে গিয়ে যেহেতু বুঝে, সো এটাকে রান টাইম পলিমরফিজম বলে। যেহেতু রান টাইমে হয় এটাকে লেট বাইন্ডিং বলে, লেট বাইন্ডিং বলে। তো এটা হচ্ছে রান টাইম পলিমরফিজমের একটা উদাহরণ। আমি জিনিসটাকে একটু কমেন্ট আউট করে দিয়ে আরেকটা জিনিস দেখাই। তো এটাকে এভাবেও লিখতে পারি। আমরা জানি যে আসলে নিউ কিওয়ার্ড দিয়ে ডাইনামিক্যালি অবজেক্ট ক্রিয়েট করা যায়, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন যেটা আর কি। তো আমরা এই যে বেস ক্লাসের যেই একটা পয়েন্টার আছে, এই বেস ক্লাসের পয়েন্টারের মধ্যে আমরা নিউ রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্টের জন্য মেমোরি নিলাম, রেক্ট্যাঙ্গেল মেমোরির জন্য সেই মেমোরিটা একে চিনাই দিলাম, চিনাই দিলাম নিউ রেক্ট্যাঙ্গেলে। ঠিক একইভাবে নিউ ট্রায়াঙ্গেল। সো এটা হচ্ছে আমার রান টাইম পলিমরফিজমের একটা উদাহরণ। সো আমরা আমাদের আসলে টুকটাক স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেখি। আমি আবারও বলতেছি যে ভার্চুয়াল ফাংশন নিয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, না হলে আসলে ইন্টারফেস বোঝা যাবে না, ইন্টারফেস বোঝা যাবে না। তো কারণ ইন্টারফেসের ভিতরে সবগুলো পিওর ভার্চুয়াল ফাংশন থাকে, ওখানে অন্য কিছু থাকে না। ইন্টারফেসের ভিতরে সব পিওর ভার্চুয়াল ফাংশন থাকে। তো দেখো পলিমরফিজম নিয়ে আমি এইটা নিয়ে পড়াইছি আসলে। তো এটা এখানে যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে শেপ নামে একটা ক্লাস আছে, এরিয়া নামে একটা ক্লাস আছে, এবং এরা কেউ ভার্চুয়াল না। তো এখানে এরিয়া নামে একটা ক্লাস আছে, দেখো এখানে ঠিক এরা আছে। তো আমরা এই যে বেস ক্লাসের পয়েন্টার দিয়ে জিনিসগুলো এই দুটো জিনিস কল করলাম, কল করার পরে দেখো দুটাই প্যারেন্ট ক্লাসের এরিয়া কল হয়ে বসে আছে, প্যারেন্ট ক্লাসের এরিয়া কল হয়ে বসে আছে। তো প্যারেন্ট ক্লাসের এরিয়া কল হয়ে বসে থাকাটাই স্বাভাবিক, কারণ এখানে এটাকে ভার্চুয়াল করা হয় নাই। তো ভার্চুয়াল যেহেতু করা হয় নাই, এটা একটা স্ট্যাটিক বাইন্ডিং হবে, স্ট্যাটিক বাইন্ডিং বলা হবে, আর্লি বাইন্ডিং হয়ে যাবে। যখন আমরা এটাকে ভার্চুয়াল করে দিব, এখানে দেখো ভার্চুয়াল করে দিছে,
ভার্চুয়ালও করতে পারি এইভাবে, অথবা পিওর ভার্চুয়াল ফাংশনও করতে পারি, তখন আমার জিনিসটা ঠিক হয়ে গেছে। এটাকে বলবো আমরা, এই যে কাজটা করলাম এটাকে বলবো আমরা ডাইনামিক বাইন্ডিং বা লেট বাইন্ডিং। এটাকে লেট বাইন্ডিং বলে, বা ডাইনামিক লিঙ্কেজ বলে, বা ডাইনামিক বাইন্ডিং বলে ভার্চুয়াল ফাংশনের মাধ্যমে। এই যে বেস ক্লাসের পয়েন্টারটা দিয়ে আমরা যে কাজগুলো করলাম, ঠিক আছে, এটাকে বলে আমরা, যেহেতু ডাইনামিক বাইন্ডিং হচ্ছে বা লেট বাইন্ডিং হচ্ছে, এটাকে বলবো আমরা ডাইনামিক পলিমরফিজম অথবা রান টাইম পলিমরফিজম। সো আমরা এখানে চাইলে আমরা এরিয়াটাকে পিওর ভার্চুয়াল ফাংশনও দিয়ে দিতে পারি। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে। আমি আরেকটা স্টাডি ম্যাটেরিয়ালস দিয়েছি, এখানেও এই জিনিসটা পয়েন্টার্স টু অবজেক্ট এটা বলা আছে। তো এখানে ভার্চুয়াল ফাংশনের বিভিন্ন রুলস বলা আছে, ভার্চুয়াল ফাংশনের মধ্যে কি কি রুলস এগুলো তোমরা একটু পড়ে নিও। পিওর ভার্চুয়াল ফাংশন সম্পর্কে বলা হয়েছে এবং এটার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে। তো আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই প্রোগ্রামটা দিয়ে অথবা এই প্রোগ্রামটা দিয়ে, যেটাই হোক না কেন, এই প্রোগ্রামটা দিয়ে বোঝানো যায়। আমরা দেখো ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা জিনিস করেছি কি, বেস ক্লাসের পয়েন্টারের মধ্যে এই ডিরেক্ট ক্লাসের অবজেক্টটা রাখছি, ডিরেক্ট ক্লাসের অবজেক্টটা এখানে রাখছি, অর্থাৎ এই লাইন দিয়ে। আমার কোশ্চেন হচ্ছে এখন উল্টাটা করা যাবে কিনা। করা যাবে কিনা বলতে, লাইক আমি পয়েন্টারটা হবে আমার ডিরেক্ট ক্লাসের, সে ফর এক্সাম্পল ডিরেক্ট ক্লাসের পয়েন্টারের মধ্যে, ডিরাইভড ক্লাসের পয়েন্টারের মধ্যে একটা বেস ক্লাসের অবজেক্টকে রাখা, পয়েন্ট করানো যাবে কিনা, এই জিনিসটা করানো যাবে কিনা, অর্থাৎ তার উল্টাটা। তো অ্যান্সার হচ্ছে আসলে করা যাবে না, এটাই হচ্ছে অ্যান্সার। কেন অ্যান্সারটা এরকম হলো, তোমরা একটু নেট থেকে জানার চেষ্টা করবা। আমি এই জিনিসটা বললাম না, আমার কনসেপ্টগুলো যদি বুঝো, ইনহেরিটেন্সের যে ওয়ান ওয়ে রিলেশনশিপ, এগুলো বুঝলে এটাও বুঝার কথা। সো আজকের এই টপিকটা এতটুকুই, আশা করি বুঝতে তোমাদের সমস্যা হয় নাই। তারপরও আমি লাস্টে বলে দিই তোমাদের কি কি জানতে হবে। ভার্চুয়াল ফাংশন কি, পিওর ভার্চুয়াল ফাংশন কি, ভার্চুয়াল ফাংশনের বৈশিষ্ট্য, কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না কেন, তারপরে রান টাইম পলিমরফিজম কি, এই ধরনের জিনিসগুলো তোমরা একটু নেটে সার্চ করলেও প্রচুর রিসোর্স পেয়ে যাবে। সো আজকে এতটুকুই। আমি কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো।